স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি তাসনুভা তন্নি। এবার জানাবো খবরের বিস্তারিত। সংস্কার নিয়ে সময় ক্ষেপণের মাধ্যমে কারো কারো ভিন্ন উদ্দেশ্য রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে, ডিসেম্বরের মধ্যেই ভোটের আয়োজন করতে হবে। রাজধানীর নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে তিনি আরও বলেন, তারুণ্যকে প্রাধান্য দিয়েই সাজানো হবে আগামীর বিএনপি। বিএনপির ৩ সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে তারুণ্যের সমাবেশ। প্রতিপাদ্য তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা। এতে যোগ দেয় ঢাকা, ময়মনসিংহ, সিলেট, ফরিদপুর সহ আশপাশের জেলা থেকে বিপুল তরুণ যুবা। বুধবার সকাল থেকেই নামে জনস্রোত। এই স্রোত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, নয়াপল্টন সহ পুরো এলাকা ছাপিয়ে পরিণত হয় জনসমুদ্রে। স্লোগান মিছিলে মুখর চারপাশ। মঞ্চে যখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আর ভার্চুয়ালি যুক্ত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তখন হঠাৎ বৃষ্টিতেও সমাবেশের ছন্দপতন হয়নি এতটুকু। ৯ মাসে অন্তর্বর্তী সরকার আস্থা হারিয়েছে উল্লেখ করে নির্বাচনের রোডম্যাপ পেছানোর কোনো সুযোগ নেই বলে হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। নির্বাচন সংক্রান্ত সংস্কার অতি দ্রুত শেষ করে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হোক। এই ৯ মাসে এরা পারেন নাই, ৯ বছরও পারবেন না, ৯০ বছরও পারবেন না। সুতরাং এই দেশের জনগণের কাছে ক্ষমা চেয়ে আপনি দয়া করে একটা ব্যবস্থা নেন। তারুণ্যের অধিকারের প্রথম অধিকার ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার গঠন করতে হবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। নির্বাচন নিয়ে টালবাহানা না করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ। সংস্কার নিয়ে সময় ক্ষেপণের আড়ালে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে এবং বাইরে কারো কারো মনে হয় কিছু ভিন্ন উদ্দেশ্য রয়েছে। রাজনৈতিক দলগুলোকে পারস্পরিক প্রতিপক্ষ বানানোর ষড়যন্ত্র রুখতে ঐক্যের আহ্বানও জানান তারেক রহমান। গণতান্ত্রিকামী জনগণ এবং গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোকে দয়া করে প্রতিপক্ষ বানাবেন না। নির্বাচন করুন। যদি ভবিষ্যতে নির্বাচনে জনগণের রায় পান, তাহলে আবার সরকারের দায়িত্ব গ্রহণ করুন। বক্তব্য শেষ করার আগে তারেক রহমানের নতুন স্লোগান আন্দোলিত করে তরুণদের। এই আয়োজনের মধ্য দিয়ে মাসব্যাপী দেশজুড়ে তারুণ্যের সমাবেশ শেষ করল বিএনপির ৩ সহযোগী সংগঠন। তারুণ্য নির্ভর রাজনীতির পাশাপাশি সমাবেশ থেকে উঠে আসলো নির্বাচন প্রসঙ্গ। তৃণমূল থেকে সর্বস্তরের নেতাকর্মীরা বলছেন, যথাসময়ে নির্বাচন আদায়ে আন্দোলন সংগ্রামের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক কৌশলও অবলম্বন করতে হবে দলকে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। বিএনপির ৩ সহযোগী সংগঠনের আয়োজনে তারুণ্যের সমাবেশে ঢল নামে নেতাকর্মীর। এতে আশেপাশের বেশ কয়েকটি জেলা থেকে বিপুল উচ্ছ্বাসে যোগ দেন কর্মী সমর্থকরা। তারা বলেন, তৃণমূল বিএনপি আগের যে কোনো সময়ের চেয়ে অনেক শক্তিশালী। শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন, এমন প্রত্যাশাও তাদের। তরুণদের মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত উল্লেখ করে সমাবেশের মাধ্যমে তারা সেই অধিকার আদায়ের পথে নিজেদের অবস্থান স্পষ্ট করছেন। সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হতে শুরু করেন নেতাকর্মীরা। বেলা বাড়ার সাথে সাথে নয়াপল্টন থেকে শুরু করে আশপাশের এলাকায় কানায় কানায় পূর্ণ হয়ে যায়। নেতাকর্মীদের স্লোগান ও পদচারণায় মুখরিত হয়ে ওঠে নয়াপল্টন। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে তারুণ্যের এ সমাবেশে যোগ দেন ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা। বলেন, তারুণ্যের জয়গান ছড়িয়ে দিতেই তাদের এ সমাবেশে যোগ দেয়া। আমরা আশা করি আগামীতে যদি ইনশাআল্লাহ বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসে, তরুণদের জন্য বিকল্প চিন্তা করবেন। তারুণ্য শক্তিটা, তারুণ্য আমাদের ভবিষ্যৎ। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে তারুণ্য নেতৃত্বকে জাগিয়ে তোলা। তরুণদের মত প্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক আশ্রয় গ্রহণের অধিকার এখন সংকুচিত বলে মনে করেন তারা। সে অধিকার আদায়ের পথে নিজেদের অবস্থানও স্পষ্ট করেন তাদের কেউ কেউ। রাজনীতির স্বাধীনতা, সার্বভৌমত্ব, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য তরুণরাই রাজপথে থেকে এগিয়ে নিয়ে যাবে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে। আমরা আজকে সমাবেশটা করতেছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল সবাইকে নিয়ে করতেছি, যাতে বাংলাদেশের তরুণরা বুঝুক তাদের অধিকারগুলো কি, তারা দেশকে কিভাবে সামনে আগায় নিয়ে যাবে। সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা দেন। আগামী দিনের রাজনীতি তা মাইলফলক হয়ে থাকবে বলেও আশা করেন তারা। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা।
সংস্কারের উদ্যোগ এগিয়ে নিয়ে আগামী বছরের জুনের মধ্যেই বাংলাদেশের সাধারণ নির্বাচন আয়োজনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। জাপান সফরে দেশটির সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সাথে সাক্ষাতের সময় একথা জানান তিনি। বুধবার 4 দিনের জাপান সফরের প্রথম দিনে টোকিওর ইম্পেরিয়াল হোটেলে দেশটির সাবেক প্রধানমন্ত্রী এবং জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের প্রেসিডেন্ট তারো আসোর সাথে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাক্ষাতে স্থিতিশীল রাজনৈতিক ব্যবস্থার দিকে এগিয়ে নিতে সাধারণ নির্বাচনের প্রয়োজনীয়তার উপর জোর দেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী। এ সময় ডক্টর ইউনূস আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে তারো আসোকে আশ্বস্ত করেন বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ইলেকশনের বিষয়ে আলাপ হয়, প্রফেসর ইউনূস জানিয়েছেন যে ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। উনি বলেছেন যে তার গভর্নমেন্ট অলরেডি সিরিজ আকারে রিফর্ম করছেন এবং রিফর্মের অলরেডি আমরা কিছু ফল পাচ্ছি। পরে ইম্পেরিয়াল হোটেলে নিপ্পন ফাউন্ডেশনের প্রধান ইয়োহই সাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে অংশ নেন ডক্টর ইউনূস। এরপর ডক্টর ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির ব্যক্তিবর্গ। আগামী বছরের জুনের মধ্যেই একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর সরকার। তবে সরকার কত দ্রুত সংস্কার কাজ সম্পূর্ণ করতে পারে তার উপর নির্বাচন নির্ভর করছে। If the reform process is slow and can accomplish little, so we have the longer time. নিক্কেই ফোরাম ফর এশিয়ায় যোগদান ও জাপানি নেতাদের সাথে দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নিতে স্থানীয় সময় বুধবার দুপুরে টোকিও পৌঁছান প্রধান উপদেষ্টা। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে 3 বছরের সাজা থেকে খালাস ও মামলা বাতিল করে রায় দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এই রায় দেয়। তবে আপিল করতে না পারলেও বিচারিক আদালতের সাজার রায় বাতিল হওয়ায় মামলার প্রধান আসামি তারেক রহমানও 9 বছরের সাজা থেকে খালাস পেয়েছেন বলে জানান আইনজীবীরা। সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে 2007 সালের 26শে সেপ্টেম্বর তারেক রহমান, জুবাইদা রহমান ও তার মায়ের বিরুদ্ধে রাজধানীর কাফুল থানায় মামলা করে দুদক। 2023 সালের 2রা আগস্ট সেই মামলায় তারেক রহমানকে 9 বছর এবং তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে 3 বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত। 17 বছর পর গেল 6 মে শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে বাংলাদেশে ফিরে আসেন ডাক্তার জুবাইদা রহমান। দেশে ফিরে 13ই মে 587 দিনের বিলম্ব মার্জনা চেয়ে জুবাইদার করা আপিল মঞ্জুর করে হাইকোর্ট। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে জামিন দেয় উচ্চ আদালত। 26 মে শুনানি শেষে আলোচিত মামলার রায়ের দিন ধার্য করা হয়। সবশেষ বুধবার বিস্তারিত রায় দুদকের মামলা বাতিলের পাশাপাশি অভিযোগ থেকে ডাক্তার জুবাইদা রহমানকে খালাস দেয় হাইকোর্ট। এই মামলার রায় হয়েছে এবং মাননীয় বিচারপতি আমাদের এই আপিল মঞ্জুর করেছেন, অর্থাৎ বেগম জুবাইদা রহমানের বিরুদ্ধে যেই দণ্ডাদেশ ছিল সেটা থেকে উনি নির্দোষ সাব্যস্তে খালাস হয়েছেন। আপিল না করেও তারেক রহমানকে কেন খালাস দেওয়া হয়েছে সেই ব্যাখ্যাও দেন তিনি। যদিও উনি আপিল করতে পারেননি, আপনি এই খালাসের বেনিফিট বা এই জাজমেন্ট যাতে ওনার বেলায় প্রযোজ্য হয় আপনি সেটা করতে পারেন, এবং মাননীয় আদালত আমাদের কথা রেখেছেন, আমাদের কথা শুনেছেন এবং উনি এটা গ্রহণ করেছেন এবং জাজমেন্টে উনি অর্ডার পোর্শনে পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে মিস্টার তারেক রহমান সাহেবকেও এই মামলা থেকে নির্দোষ সাব্যস্তে খালাস দেওয়া হলো। আর দুদকের আইনজীবী জানান হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কিনা সেই সিদ্ধান্ত নেবে কমিশন। এই চার্জটা হচ্ছে ডিফেক্টিভ, এগুলো হচ্ছে তাড়াহুড়ো করতে গিয়ে, এবং আমরা হচ্ছে প্যানেল লয়ার, আমরা মতামত জানাবো কমিশনকে। কমিশন টেক ডিসিশন যে তারা আপিল করবে কি করবে না। আইনজীবীরা জানান মামলাটির বিচারে রাজনৈতিক প্রতিহিংসা ছিল বলে রায়ের পর্যবেক্ষণে উল্লেখ করেছে হাইকোর্ট। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই আন্দোলনে আহত ও রোগীর স্বজনদের সাথে আজও হাতাহাতি হয়েছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের কর্মচারী ও চিকিৎসকদের। হামলার অভিযোগে তাদের কর্মবিরতিতে ব্যাহত হচ্ছে সেবা, এতে ভোগান্তিতে পড়েছেন রোগীরা। নিরাপত্তাহীনতা ও চিকিৎসা সেবা না পাওয়ার অভিযোগে মঙ্গলবার রাতে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে জুলাই আন্দোলনে আহত ও রোগী স্বজনদের সঙ্গে চিকিৎসক, নার্স ও কর্মচারীদের হাতাহাতি হয়। হামলার অভিযোগ তুলে বুধবার সকাল থেকে কর্মবিরতি পালন করেন হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা। তবে কর্মবিরতির প্রতিবাদে আন্দোলনকারীরা চড়াও হলে হাতাহাতি হয় দুপক্ষের।
হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত কাজে না ফেরার ঘোষণা দেন চিকিৎসক ও কর্মচারীরা। কর্মবিরতি চলতেছে, মারামারি চলতেছে, পরে আমি অপারেশন পোস্টপোন করতে বাধ্য হয়েছি এবং জীবনের ঝুঁকি নিয়ে আমরা একটা রুমে অবরুদ্ধ অবস্থায় ছিলাম। উনি নাকি মোবাইলই না কিছু বলছে যে আমি আর নির্দেশ না পাওয়া পর্যন্ত কেউ কাজ করবে না, এটা আমার শোনা কথা, ডাইরেক্টর স্যার নাকি বলছে। আন্দোলনকারীদের অভিযোগ নানা অনিয়মের কারণে সুষ্ঠু চিকিৎসা পাচ্ছেন না তারা। ডিরেক্টর মহোদয় এবং তার সাথে যে আরো সাঙ্গপাঙ্গ যেমন ড্যাবের লোকজনরা আছে, বিএনপির কতিপয়, আগে শেখ মুজিবের ছিল, এখন বিএনপি চলে আসছে। ওনারা দেখাতে চায় না যে বিগত 10 মাসে আমাদের কি ট্রিটমেন্ট করছে। ডাক্তাররা যখন আন্দোলন করলো তখন আমরা বললাম যে আমাদের ইমার্জেন্সি রোগীগুলো আপনারা দেখে দেন। এটা অনেকজন আমরা সবাই মিলে যখন বলতে লাগছি তখন স্টাফরা জনগণকে মারতে লাগলো। আমি শহীদের মা, আমি আন্দোলনকারী, আমার দুইটা ছেলে অসুস্থ, আমি আহত, তারপরেও আমরা চাই সমঝোতায় আসি। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে গেলে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে চলে বাকবিতণ্ডা, সৃষ্টি হয় উত্তেজনার। পরে ব্রিফিংয়ে জানানো হয় চেষ্টা চলছে সমস্যা সমাধানের। 5টা পরিবার জেনারেল পেশেন্ট যারা মানে এই আন্দোলনের সাথে জড়িত না, 5টা পেশেন্টকে ফ্যামিলিকে মানে হয়তো এক এক ফ্যামিলি 2-3 জন করে আছে, ওনাদেরকে আমরা মাত্র বের করেছি, আরো যাচ্ছে, প্রত্যেকটা ফ্লোরে আমাদের যাচ্ছে। এরা হাত পা চোখ সব দিয়েছে, অনেকের রাজনৈতিক অভিলাষ স্বপ্ন পূরণের পথ বানায় দিচ্ছে তারা, আর সেই রাজনৈতিক স্বপ্ন পূরণের মোহে কিছু ইন্ধন এখানে কাজ করছে, এটা হবে না। এই ঘটনায় ব্যাহত হাসপাতালে চিকিৎসা কার্যক্রম, এতে বিপাকে পড়েন রোগী ও তাদের স্বজনরা। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। উচ্চ আদালতের রায়ে মৃত্যুদণ্ড থেকে খালাসের একদিন পর কারামুক্ত হলেন জামায়াতে ইসলামের নেতা এটিএম আজহারুল ইসলাম। মুক্ত হয়ে রাজধানী শাহবাগের শুভেচ্ছা মঞ্চে তিনি কৃতজ্ঞতা জানালেন জুলাই অভ্যুত্থানের ছাত্র জনতার প্রতি। সব ষড়যন্ত্র মোকাবেলা করে এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় জামায়াতের আমির দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। মুক্তির যুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল জামায়াতে ইসলামীর সিনিয়র নেতা এটিএম আজহারুল ইসলামকে। সেই দায় থেকে মঙ্গলবার তাকে খালাস দেয় উচ্চ আদালত। বুধবার সকাল 9:30টায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে আজহারুল ইসলামকে নিয়ে বের হয় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তাকে বরণ করতে হাসপাতালের বাইরে অপেক্ষায় ছিলেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। আমাদের নেতা মুক্ত হয়েছেন, আমরা আনন্দ, এবং কি 5ই আগস্ট শহীদ হয়েছে তারাও এই সুবাদে তারাও ইনশাল্লাহ মুক্তির কিছু অংশগ্রহণ করবে। আমরা শুরু থেকেই বলে আসছিলাম যে এই যে ট্রাইব্যুনাল, এর নাম দেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, কিন্তু এখানে আন্তর্জাতিক কোনো আইনজীবী ছিল না। হাসপাতাল থেকে তাকে নেওয়া হয় শাহবাগ মোড়ে অবস্থিত শুভেচ্ছা মঞ্চে। সেখানে দাঁড়িয়ে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার প্রতি। সমালোচনা করেন শেখ হাসিনার শাসনামলের অবিচারের। আল্লাহর প্রতি বিশ্বাস এটাই তো আমার অপরাধ ছিল, আর অপরাধ নাই। আমি তো আপনাদের কাছে দোয়া চাই যে অপরাধের কারণে ফাঁসির কাষ্ট থেকে আছে, আমি এর কাছে ফুলের মালা পাচ্ছি, রশি গলার সেদিকে ফুলের মালা পাচ্ছি। আমি যেন আজীবন সেই ইসলামী আন্দোলনে আমার জীবন থাকতে, রক্তবিন্দু এক ফোঁটা থাকতে এই আন্দোলনে শহীদ হিসেবে মৃত্যুবরণ করতে পারি। শুভেচ্ছা মঞ্চে দেশবাসীকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াতের আমির। এদেশের 18 কোটি মুসলিম মানুষের সম্মিলিত চেষ্টায় সরকারের পতন হয়েছে। আমরা এই মূল ক্রেডিট আল্লাহ তাআলাকে দেই, আর জমিনের ক্রেডিট সমস্ত এদেশের জনগণকে আমরা দেওয়ার পক্ষে। আমরা এক থাকবো, জাতির প্রয়োজনে এক পথে হাঁটবো এবং জাতির প্রয়োজনে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে ইনশাআল্লাহ এগিয়ে যাব। নেতাকর্মীদের অভ্যর্থনা ও ভালোবাসায় সিক্ত হয়ে শাহবাগ মঞ্চ থেকে পরিবারের উদ্দেশ্যে রওনা দেন জামায়াতের এই নেতা। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী 7 জুন বৃহস্পতিবার উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। বলেন, রংপুর, দিনাজপুর, সিরাজগঞ্জ, পঞ্চগড় সহ দেশের 8 জেলায় চাঁদ দেখা গেছে। এ সময় দেশবাসীকে ঈদের আগাম শুভেচ্ছাও জানান তিনি। আগামী 10 জিলহজ 1446 হিজরি, 24 জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ, 7 জুন 2025 খ্রিস্টাব্দ শনিবার সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ইনশাআল্লাহ।
পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আমি দেশবাসীকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। বাংলাদেশে চীনের সামরিক উপস্থিতির মার্কিন গোয়েন্দা প্রতিবেদন সঠিক নয় বলে জানালেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশটিতে প্রথমবারের মতো আম রপ্তানি নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। ঢাকা থেকে প্রথমবারের মতো চীনের ইউয়ান প্রদেশে আম রফতানি হচ্ছে। 100 টন আম রফতানির টার্গেট দেশটিতে। বুধবার 10 টন দিয়ে এই বাণিজ্য কার্যক্রম শুরু হলো। এ উপলক্ষে বিমানবন্দরে অনুষ্ঠানের আয়োজন। বাণিজ্য উপদেষ্টা জানান, এর মাধ্যমে চীনের সাথে বাণিজ্য ঘাটতি কমবে। এক প্রশ্নের উত্তরে জানান, বিনিয়োগের লক্ষ্য নিয়ে আগামী শনিবার চীনের সরকারি প্রতিনিধি দল ঢাকায় আসছে। আগামী সপ্তাহে চায়নার কমার্স মিনিস্টার চায়নার ইতিহাসের বৃহত্তম একটি বাণিজ্যিক প্রতিনিধি নিয়ে বিনিয়োগ প্রতিনিধি নিয়ে বাংলাদেশ সফর করছেন। বিনিয়োগ সম্ভাবনা যে বাণিজ্যিক প্রতিনিধি দল আসছেন তারা বিশ্লেষণ করবেন, জানবেন এবং বিডার সাথে মিটিং করে সিদ্ধান্ত নেবেন। বাংলাদেশি ব্যবসা থেকে চাইনিজ ব্যবসা এদের সাথে একটা যোগাযোগ তৈরি হবে। বাংলাদেশ, পাকিস্তান ও মিয়ানমার সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে সামরিক উপস্থিতির কথা বিবেচনা করছে চীন। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এমন দাবি করেছে আমেরিকা। এ বিষয়ে প্রশ্ন করা হলে চীনের রাষ্ট্রদূত বলেন, এটি অসত্য তথ্য। Bangladesh, Pakistan, Myanmar. So we focused on our friendship. এ ধরনের রিপোর্ট খুবই বোকামি, এটা সত্য নয়। আমরা আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে দৃষ্টি রাখতে চাই। সামরিক উপস্থিতির তথ্য তারা কোথায় পেয়েছে আমার জানা নেই, এটা সত্য নয়। Not true. I have no idea. শুধু আম নয়, চীনের কাঁঠাল সহ অন্যান্য ফল রপ্তানির কথাও ভাবছে বাংলাদেশ। ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি করার জন্য আমরা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতিমালা আধুনিকায়নের নামে এই খাতের দেশীয় উদ্যোক্তাদের ধ্বংসের পরিকল্পনা করছে সরকার, এমন অভিযোগ করছেন টেলিকম খাতের উদ্যোক্তারা। সকালে রাজধানীর মহাখালীতে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশে আয়োজিত এক সেমিনারে তারা শঙ্কা প্রকাশ করেন, নতুন নীতিমালা পাশ হলে দেশের জাতীয় নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। একসময় কেবল দূরবর্তী স্থানে কথা বলার জন্য টেলিফোন ব্যবহার করা হলেও গেল কয়েক দশকে প্রযুক্তির আধুনিকায়নে আমূল বদলে গেছে এই ব্যবস্থা। সরকারের পাশাপাশি এ খাতে বড় অঙ্কের বেসরকারি বিনিয়োগ তৈরি করেছে বিপুল কর্মসংস্থান। কেবল মোবাইল অপারেটর নয়, টেলিযোগাযোগ নেটওয়ার্ক তৈরি, টাওয়ার নির্মাণ, ইন্টারনেট সেবা সহ নানা সেবাদাতা প্রতিষ্ঠান গড়ে উঠেছে এ খাতে। এসব প্রতিষ্ঠানকে বিটিআরসি নিয়ন্ত্রণ করে টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং আইন দিয়ে। সরকার এখন এই আইন সংস্কারের উদ্যোগ নিয়েছে, আর সেখানেই উদ্যোক্তাদের আপত্তি। যে কিছু সার্ভিস ডিসকন্টিনিউ করা হয়েছে, কিন্তু এটা তো মানতে হবে যে এই সেবাগুলোর ক্ষেত্রে একটা ব্যবসা গড়ে উঠেছে, একটা এমপ্লয়মেন্টের সুযোগ তৈরি হয়েছে। কিভাবে এই কনভার্জেন্সটা ঘটাবো সেটার কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশ এখানে নাই। উদ্যোক্তাদের অভিযোগ, নতুন নীতিমালায় টেলিযোগাযোগ খাতে সরকারের বিদেশ নির্ভরতা বাড়ছে। আমাদের একটাই দাবি, আমরা এই লাইসেন্স নিয়ে ইনভেস্টমেন্ট করে ফেলেছি, আমাদের ইনভেস্টমেন্টটাকে প্রোটেক্ট করতে হলে আমি একজন সিটিজেন হিসেবে আমার অনেকগুলা ব্যাংকের ইনভেস্টমেন্ট আছে, এগুলা প্রোটেকশন করার জন্য চূড়ান্তভাবে আপনাদেরকে বলছি যে আপনারা বাউন্ডারি ঠিক করে দেন। তাদের শঙ্কা, টেলিযোগাযোগ খাতে অতি বিদেশ নির্ভরতা রাষ্ট্রীয় নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। যে টেলিকম সেক্টরটা বা ইন্টারনেট নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট এই দিকে যে এখন সবাই সঙ্গে কানেক্টেড, আর্থিক সিকিউরিটি বলি, ফিনান্সিয়াল সেক্টরের সিকিউরিটি বলি, বা ভবিষ্যতে সাইবার ওয়ারফেয়ারের ঝুঁকির কথা বলি, তো এখানে আমাদের রাষ্ট্রীয়ভাবে একটা প্ল্যান থাকা উচিত যে এই জাতীয় ঝুঁকিগুলো কীভাবে মোকাবেলা করব, যেটা এই পরিকল্পনার ভিতরে, এই পলিসির ভিতরে তার উল্লেখ নেই। এ অবস্থায় নীতিমালা আধুনিকায়নের নামে বিদেশিদের অনৈতিক সুবিধা না দিয়ে আগে দেশের স্বার্থ রক্ষার দাবি উদ্যোক্তাদের। যুবক বেকার হয়ে যাবে, ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্ট যেটা হয়েছে সেই ইনভেস্টমেন্টটা নষ্ট হয়ে যাবে। মুস্তাফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে মানিকগঞ্জ জেলায়। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন ছিল মানিকগঞ্জ জেলার সিংড়াই উপজেলায়। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা। আমরা তার সাথে কথা বলবো, জেনে নিব এলাকার সাধারণ মানুষ যেসব সমস্যার কথা বলেছেন তা নিয়ে তাদের করণীয় কি।
এলাকায় আমরা প্রায় 33টি ইটভাটা দেখেছি একটি ইউনিয়নে। এছাড়া এই উপজেলায় আরও ইটভাটা রয়েছে। এগুলো আসলে যেগুলো বৈধ নয় এবং এই জমি রক্ষার্থে আসলে এগুলো বন্ধে আপনাদের কি কি করণীয় পদক্ষেপ নিয়েছেন বা নেবেন? ধন্যবাদ। ইটভাটা, অবৈধ ইটভাটা যেগুলো, সেগুলোর বিরুদ্ধে আমাদের যে অভিযান বা আমাদের মোবাইল কোর্টের মাধ্যমে যে কার্যক্রম সেটি চলমান রয়েছে। আপনি হয়তো ইতিমধ্যে জেনেছেন যে এই বছরে আমরা বিগত 1-2 মাসের মধ্যে আমরা 5টি ইটভাটা কার্যক্রম বন্ধ করেছি, চিমনি ভেঙে দিয়েছি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে। এছাড়াও আরও বেশ কিছু অবৈধ ইটভাটায় জরিমানা করা হয়েছে, মোটা অঙ্কের জরিমানা করা হয়েছে। এছাড়া যদি বলে থাকি যে বিভিন্ন গ্রাম অঞ্চলগুলোতে অনেক কাঁচা সড়ক রয়েছে, এগুলো পাকাকরণে আপনাদের করণীয় কি রয়েছে? কাঁচা সড়ক পাকাকরণের জন্য গ্রামাঞ্চলের সড়কগুলো মূলত এলজিইডি দপ্তরের মাধ্যমে এই কার্যক্রমগুলো হয়ে থাকে। আপনি জানেন যে গ্রামীণ যে সড়ক, এই সড়কগুলোর কাজটা এই দপ্তরটাই মূলত করে থাকে। যেগুলো কাঁচা রয়েছে এইগুলো পাকা হওয়ার সম্ভাবনা বা এগুলো পাকা হওয়ার প্রক্রিয়ায় থাকে। কারণ আপনি জেনে থাকেন যে এলজিইডির আইডিভুক্ত কিছু রাস্তার কথা বলি আমরা, যে রাস্তাগুলোতে এলজিইডির আইডি করা থাকে, সেই রাস্তাগুলো পরবর্তীতে ধাপে ধাপে সেগুলো পাকা করার ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। তো আপনি যে গ্রামটি ঘুরে আসছেন সেখানেও আমাদের আইডিভুক্ত অনেকগুলো কাঁচা রাস্তা রয়েছে, সেগুলো পাকাকরণের ব্যবস্থা এলজিইডি দপ্তরের মাধ্যমে আমরা নিয়ে থাকি এবং এটি একটি চলমান কাজ। প্রতি বছরই দেখা গেল যে পাকা রাস্তার যে মাইলেজ বা পাকা রাস্তার যে পরিমাণ সেটি বেড়ে যায়। এটি চলমান প্রক্রিয়া, এবারও সেটি হবে এবং প্রতি বছর সেটা হয়ে থাকে। এছাড়া গ্রামীণ যে সড়ক, সেগুলোর কার্যক্রম আমরা দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমেও কিছু বরাদ্দ আসে, সেখানে আমরা কাবিখা বা টিআর এই প্রকল্পগুলোর মাধ্যমেও সীমিত আকারে রাস্তার উন্নয়নের কিছু কার্যক্রম নিয়ে থাকি। আরেকটি বিষয় হচ্ছে আপনাদের এই উপজেলায় অনেকগুলো মৃতপ্রায় নদী রয়েছে, যেগুলো কচুরিপানায় একেবারে পরিপূর্ণ। এগুলো পুনরুদ্ধারে এবং নাগরিক সুবিধায় আপনারা কতটুকু আন্তরিক হবেন বা আশ্বাস তাদের কোনো দিবেন কিনা? নদীগুলোর কাজ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের মাধ্যমে হয়ে থাকে। আপনি জানেন ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের নদী খননের একটা কার্যক্রম দেশব্যাপী তাদের রয়েছে। এই কার্যক্রমের মাধ্যমে বেশ কিছু মৃতপ্রায় নদীর খনন তারা করে থাকে এবং এই খননগুলোর ফলে যে হয় নদীর প্রবাহটি আবারও পুনরায় সচল হয়। তেমনইভাবে আপনি যে বলধারা ইউনিয়নের যে নদীটির উদাহরণ দিচ্ছেন, সেটি তার পানির প্রবাহ কমে গিয়ে প্রায় মৃতপ্রায় হয়ে গেছে। এটি আসলে প্রাকৃতিক কারণ। এটিরও আমরা সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে আমরা সেটি জানাবো যে তাদের যদি খুব সাম্প্রতিকভাবে যদি তারা এখানে প্রকল্পটি নিয়ে এই কার্যক্রমটা করে থাকে। দেখে থাকি যে একটি নদী প্রায় 20 বছর ধরে মৃত অবস্থায় রয়েছে, কিন্তু তারপরও এটি পানি উন্নয়ন বোর্ড সহ কর্তৃপক্ষ যারা রয়েছেন, আপনারা যারা উপজেলা নির্বাহী অফিসার রয়েছেন, নজরে আসে না। আসলে যখন আনা হয় আপনারা আশ্বাস দেন, বাস্তবায়ন হয় না। যে নদীটির কথা বলেছি, এটি বাস্তবায়নে আপনারা কোনো পদক্ষেপ নেবেন কিনা? নিশ্চিতভাবে আপনার সাথে আপনি নিজেই আসলে আপনার প্রশ্নের মাঝে উত্তর রয়েছে যে আপনি যেহেতু নজরে আনলেন, আমরা খুব দ্রুতই এটি আমি পত্র লিখব। সংশ্লিষ্ট দপ্তর হয়তো আশা করি যে তাদের যে সাম্প্রতিক যে প্রকল্পগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে এটির ব্যবস্থা ইনশাল্লাহ হবে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা আগামীকাল যুক্ত থাকবো মানিকগঞ্জ সদরে। সে পর্যন্ত ডিবিসি এক্সপ্রেসের সাথেই থাকুন। পিরিয়ড বা মাসিক নিয়ে এখনো অনেক ভুল ধারণা ও কুসংস্কার আছে সমাজে। মাসিকের সময়ে পরিষ্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে জানেন না অনেক নারী। বিশেষজ্ঞরা বলছেন এ নিয়ে ট্যাবু ভাঙতে হবে। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান। নানা রোগের ঝুঁকির বিষয়ে সচেতনতার পাশাপাশি স্যানিটারি ন্যাপকিন সহজলভ্য করা প্রয়োজন বলেও মনে করেন তারা। বাংলাদেশের প্রায় 5,40,00,000 নারীর পিরিয়ড বা মাসিক হয়। তাদের একটি বড় অংশ শিক্ষা প্রতিষ্ঠানগামী কিশোরী। এর মধ্যে 71% এখনো পিরিয়ড চলাকালীন পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে সচেতন নন। এমন তথ্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ন্যাশনাল হাইজিন সার্ভের। আমরা সারা জীবন কাপড় ব্যবহার করে আসছি, আমাদের প্যাট কেনার সামর্থ্য নাই। ভালো পরিষ্কার কাপড় না পিনলে অন্যান্য রোগে দেখা যায়। আঙ্গের সামর্থ্য নাই, প্যান্ট পরনের টাকা পয়সা নাই। আমরা ভালো পরিষ্কার কাপড় পিনতে আমরা ব্যবহার করে চলি। সচেতনতার অভাব এবং সামাজিক নানা ট্যাবুর কারণে এখনো এ বিষয়ে খোলামেলা কথা বলতে স্বস্তি বোধ করেন না নারীরা। স্কুলে পিরিয়ড হয়েছে, আমার পানির সুব্যবস্থা নাই, আমার সেখানে একটা সাবান রাখা নাই,
আমার একটা প্যাড এমার্জেন্সি একটা দুটো রাখা নাই, তার তখন মানসিক অসহায়ত্ব কতটুকু। তাবুর কারণে এই সময় কিন্তু মেয়েরা অনেক বুলিংয়ের শিকার হয়। আমাদেরকে একেবারে ক্যাম্পেইনের মধ্য দিয়ে যেতে হবে যে মাসিক একটা স্বাভাবিক বিষয়, এটা লজ্জার কিছু নেই। জরিপ বলছে দেশের ৭১% প্রাপ্তবয়স্ক নারী পিরিয়ডের সময় ডিসপোজাল প্যাড ব্যবহার করেন না। স্যানিটারি ন্যাপকিনের পরিবর্তে অস্বাস্থ্যকর পুরনো কাপড় ব্যবহার করেন প্রায় ৫০% কিশোরী। ফলে বিভিন্ন রোগ সহ গর্ভধারণে নানা জটিলতার সম্মুখীন হন তারা। রুরাল এরিয়াতে কিন্তু এখনো স্যানিটারি ন্যাপকিন হয়তো মানে সেটা অ্যাভেলেবেল না। কিশোরী মেয়েরা হয়তো দেখা যায় যে তাদের কাপড়ের তৈরি প্যাড ইউজ করে বা কাপড় ইউজ করছে। এই মিনিস্ট্রিয়াল হাইজিনটা যদি মেনটেন না করে তাহলে কিন্তু বিভিন্ন ধরনের জটিলতা হয়, যেমন তার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে, জরায়ুতে ইনফেকশন হতে পারে, তার ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। পেলভিক ইনফেকশন থেকে হয়ে কিন্তু ইন ফিউচারে দেখা যায় টিউবগুলো ব্লক হয়ে যেতে পারে। টিউব ব্লক হয়ে কিন্তু তার বন্ধ্যাত্বের মতো একটা সমস্যা হতে পারে, এক্টোপিক প্রেগন্যান্সি হতে পারে। পিরিয়ডের সময় মেয়েদের শরীরে যে ঘাটতি সৃষ্টি হয় তা পূরণে বেশি করে আয়রন ও ক্যালসিয়ামযুক্ত পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ দেন এই চিকিৎসক। এই সময়টা পার করতে হবে তাকে পরিষ্কার। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। লাহোরে ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-20তে পাকিস্তানের বিপক্ষে টস হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ। শেষ খবরে স্বাগতিকদের সংগ্রহ ৩ উইকেটে ৯৮ রান। ম্যাচের শুরুতেই আঘাত হানে বাংলাদেশ, দলীয় ১ রানেই পরে পাকিস্তানের প্রথম উইকেট। ভাইস ক্যাপ্টেন শেখ মাহদির বলে গোল্ডেন ডাক মারেন বাঁহাতি ওপেনার সাইব আইয়ুব, আরেক ওপেনার ফখরুজ্জামান ফেরেন দলীয় ৫ রানে। লেগ বিফোরের ফাঁদে পড়েন বাঁহাতি টাইগার পেসার শরীফুল ইসলামের বলে। পাকিস্তানের তৃতীয় উইকেট পড়ে ৫৩ রানে। সুনামগঞ্জে শুরু হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যাত্রাপালা উৎসব। জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে এই আয়োজন করেছে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি। হল ভর্তি রাতে অনুষ্ঠান উদ্বোধন করেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল। তিনি দিনব্যাপী উৎসবের প্রথম দিন দেবী সুলতানা পরিবেশন করে বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ। আগামীকাল সন্ধ্যায় নেত্রকোনার নবযুগ অপেরা পরিবেশন করবে সামাজিক যাত্রাপালা প্রেমের সমাধি তীরে। আর শেষ দিন শুক্রবার সন্ধ্যায় মঞ্চস্থ হবে দিরাই উপজেলার মহাদেব নাট্য সংস্থার আরেকটি সামাজিক যাত্রাপালা জেলা থেকে বলছি। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গেই থাকুন।